This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধৃতরাষ্ট্রের 101 জন সন্তান ছিলেন, 100 জন ছেলে, 1 জন মেয়ে, ওই দুঃশলা। কিন্তু বিপুলায় পৃথিবীর কতটুকুই বার জানতেন ব্যাসদেব। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে যে নিকোলাস উইন্টন বলে একজন স্টক ব্রোকার থাকবেন, মানে সোজা কথায় শেয়ার বাজারের যিনি এজেন্ট, দালালি করেন, তিনি থাকবেন, এবং তিনি যে 669 জন ছেলে মেয়ের বাবা হবেন, এটা তো ব্যাসদেবের পক্ষে জানা সম্ভব ছিল না। নিকোলাস উইন্টনও জানতেন না ঠিক কতজনের তিনি বাবা, কতজন তার সন্তান, কতজন ছেলে, কতজন মেয়ে। ইনফ্যাক্ট তারাও সবাই পরিষ্কার করে জানতেন না যে তাদের কতজন ভাই বোন রয়েছে, তাদের বাবা নিকোলাস আরও কতজনের বাবা, এটা কেউ তারা জানতেন না। জানলেন কখন? যখন উইন্টন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। একটা অনুষ্ঠানে নিকোলাস আর তার 669 জন সন্তানকে এনে হাজির করানো হয়েছিল। কেউ জানতেন না। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে যখন বলা হয় যারা যারা নিকোলাসের সন্তান তারা যদি একবার উঠে দাঁড়ান, এই ঘোষণাটা হওয়ার পর কি দেখা যায় জানেন? গোটা হলটাই উঠে দাঁড়িয়ে আছে। মানে যতজন পুরুষ মহিলা ওই দর্শকাসনে বসেছিলেন তারা সবাই উঠে দাঁড়িয়ে দাবি করছেন তারাই নিকোলাসের সন্তান, তারা প্রত্যেকে নিকোলাসের সন্তান। এবং এই দাবিটা মিথ্যে নয়, এক বর্ণ জল নেই। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়দের প্রত্যেককে পিতৃ পরিচয় দিয়ে ব্রিটেনে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছিলেন নিকোলাস, সম্পূর্ণ স্বেচ্ছায়। তার নিজের ভেতর থেকে তাগিদ ছিল, তিনি করেছিলেন। এতজনের সন্তান। হিটলারের বাহিনী ওই যখন ইহুদি হত্যা চালাচ্ছে, আপনারা সবাই জানেন কি কাণ্ডই না করেছিল। তখন যে সমস্ত ইহুদি দম্পতি মারা গেছেন বা যাদের ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে, তাদের সন্তানদের উদ্ধার করে ব্রিটেনে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন নিকোলাস। এবং তারপর যাতে সেই বাচ্চাদের নাগরিকত্ব পেতে বা আশ্রয় পেতে কোনো অসুবিধে না হয়, তার জন্যই নিজের নাম ওই প্রত্যেকটা বাচ্চার বাবা হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। ব্রিটিশ সরকারের কাগজপত্রে লেখা হয়েছিল ওই প্রত্যেকটা শিশুর বাবা একজনই, যার নাম নিকোলাস উইন্টন। এবার এটা যে গল্প নয়, একদমই জাস্ট মুখে মুখে ঘুরে বেড়ানো একটা লোককথা নয়, এটা বিশ্বাসই হতো না যদি না নিকোলাস মারা যাওয়ার আগে ওই অনুষ্ঠানে বাবার সাথে ছেলে মেয়েদের ওই রিউনিয়নটা না হতো, যদি না ওই 669 জন সন্তানের সাথে নিকোলাসের দেখা হতো, সবাই আবেগে যদি ভেসে না যেতেন, হাতে সেই কার্ডটা নিয়ে বসে না থাকতেন যেখানে লেখা আছে তাদের প্রত্যেকের বাবার নাম নিকোলাস উইন্টন। অসাধারণ একটা মুহূর্ত, নিশ্চিতভাবে। বলতে ভাল লাগছে আপনাদের, শুনতেও নিশ্চয়ই ভাল লাগছে, কিন্তু একটা প্রশ্ন আছে। নিকোলাসের এই যে 669 জন ছেলেমেয়ের মধ্যে একজনও যদি শেষ পর্যন্ত ব্রিটেনের ঘরশত্রু বিভীষণ হতেন, তাহলে কি হতো? তাহলে কি নিকোলাসের এই মহানুভবতাকে ব্রিটেন এই একই রকম নজরে দেখতে পারত, নাকি তার এই মাহাত্ম্যের জন্য, তার এই মানবিকতার জন্য তার সমালোচনা করত? এটা কঠিন প্রশ্ন, কিন্তু ভেবে দেখুন। এবং এটাও ভেবে দেখুন, ব্রিটেনে যদি ওই সময় SIR হতো, তাহলে এই 669 জন ছেলেমেয়ের নাম কি ভোটার তালিকায় থাকতো, নাকি যেভাবে নদিয়ায় বিতর্ক হচ্ছে একই রকম বিতর্ক হতো নিকোলাস আর তার এই এতজন ছেলে মেয়েকে নিয়ে? আসলে বেদব্যাস যেরকম জানতেন না যে এই গোটা বিষয়টা কোন দিকে যাবে, পিতৃ পরিচয়ের কাউন্টিংয়ে নিকোলাস উইন্টন একটা সময় হয়তো ধৃতরাষ্ট্রকেও চাপিয়ে যাবেন, ঠিক সেরকমভাবে আমরাও তো জানতাম না যে এ রাজ্যে এমন একজন কেউ আছেন যিনি খাতায় কলমে ধৃতরাষ্ট্রকে টপকে গেছেন। মানে রেকর্ড কতবার ভাঙা হচ্ছে, ধৃতরাষ্ট্রের জন্য খারাপ লাগছে জানেন তো। যদিও বলা হয় যে রেকর্ড গড়া হয় ভাঙার জন্যেই, কিন্তু ধৃতরাষ্ট্র সেই কবে
এরকম একটা রেকর্ড গড়েছিলেন বলুন তো, 101 জন সন্তানের বাবা। সেই রেকর্ডটা যে এইভাবে বারবার ভেঙে যাবে, এই ধরাধামেই ভেঙে যাবে, সেটা তো কেউ ভাবতে পারেননি। এক নিকোলাস ভাবলেন, আর তারপর আমাদের আক্ষেপ করার কোনো জায়গায় রইল, কারণ নদিয়া একজন তিনিও ধৃতরাষ্ট্রকে টপকে গেলেন। বিদেশিরা আমাদের দেশের লোকের রেকর্ড টেকর্ড ভাঙলে না তখন খুব কষ্ট হয়, জানেন তো। দেশের মানুষের হাতে রেকর্ড ভাঙলো তো ঠিক আছে, তো এইবার আমরাও সেরকম একটু শান্তি পেয়েছি। আমরা সত্যি জানতে পেরেছি নদিয়া একজন আছেন যার এরকম ধৃতরাষ্ট্রকে টপকে যাওয়া সন্তান সন্ততি হয়ে গেছে আর কি। এবার মুশকিল হচ্ছে এই গোটা বিষয়টা নিয়ে একটু গোল বেঁধেছে, স্লাইড গোল। তার কারণ ওই ছেলে মেয়েদের পরিচয় নিয়ে, মানে প্রকৃত পরিচয় নিয়ে রাজনৈতিক নেতারা মাথা ঘামাতে শুরু করেছেন। কারণ রাজ্যে এসআইআর চলছে, আর কে না জানে রাজনৈতিক নেতারা যেখানে ঢুকে পড়েন সেখানে গোলযোগই গোলযোগ। মায়াপুর নবদ্বীপ বিধানসভার 13 নম্বর বুথ। এই বুথই আপাতত আলোচনার টেবিলে, কারণ এসআইআর শুরু হতেই নবদ্বীপের 13 নম্বর বুথ নিয়ে চাঞ্চল্য। প্রায় 100 জনেরও বেশি ভোটারের বাবার নাম নাকি একই। রহস্যটা কি? খোঁজ করতে জানা যাচ্ছে যে শতাধিক ভোটারের পিতৃ পরিচয় নিয়ে চাঞ্চল্য। সেই ভোটাররা সবাই একই গুরুর কাছে দীক্ষিত। ভোটার কার্ডে গুরুর নামই বাবার নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। তথ্য বলছে এই ধরনের ঘটনা নতুন নয়। দীক্ষা নেওয়ার পর গুরুর নামই বাবার নাম হিসেবে ব্যবহার করেন নবদ্বীপ মায়াপুরের বহু ভক্ত। কিন্তু ভোটার তালিকায় এই মর্জি কি গ্রহণযোগ্য? শয়ে শয়ে এখানে শিষ্য আছে, দেশ বিদেশের থেকে আসে, কিন্তু কখনোই তার পরিচয় কিন্তু সেই গুরুদেব কাগজে কলমে বা অফিসিয়ালি নয়। সে তার ধর্মীয় গুরু বাবা আছে, হতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু এটা একদম অনুচিত। আরও এক ধাপে গিয়ে স্থানীয় বিজেপির দাবি, এই সুযোগে কোনো অসৎ লোক বা অনুপ্রবেশকারী যে ঘাপটি মেরে নেই তার প্রমাণ কি? একজন পিতা শতাধিক সন্তানের বাবা, এটা তো হতে পারে না। এটা কোনো সংগঠন নয়, এটা সাংবিধানিক তো কোনো উপায় হতে পারে না। ছদ্মবেশে দেখুন না বহু দাগি ক্রিমিনাল লুকিয়ে আছে। বিষয়টা যে স্বাভাবিক নয় সেটা বুঝিয়ে দিচ্ছেন স্থানীয় ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন। তো এক্ষেত্রে এরকম কেস হয়েছে। আমরা আমাদের ইসিআই যে গাইডলাইন আছে অ্যাজ পার এসওপি, আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে নতুন নিয়মের ফাঁক গলে কেউ দীক্ষার দোহাই দিচ্ছেন কিনা সেটাই এখন নবদ্বীপের 13 নম্বর বুথকে ঘিরে প্রশ্ন। যদিও ইআরও আশ্বাস দিচ্ছেন যা হবে সব নিয়ম মেনেই হবে। ইয়ারও তো বললেন যে তারা ওই প্রত্যেকের প্রকৃত বাবা মায়ের নাম ঠাপ খুঁজে বার করে সব কিছুই ম্যাচ ট্যাচ করিয়ে নিয়ে তারপর সমস্ত ব্যাপারটাকে নিয়মানুগভাবে আইনগতভাবে ঠিক করে দেবে। কিন্তু মুশকিল হচ্ছে এরা সেই পূর্ব পরিচয়টা দেবেন তো? তাদের আবার কোথাও গিয়ে মনে হবে এখন দীক্ষা হয়ে গেছে, এখন তারা একটা অন্য জগতে চলে গেছেন, পূর্বাশ্রমের পরিচয় তো প্রকাশ করা যাবে না। তো সেটা যদি হয় তাহলে কি কেলেঙ্কারি হবে বলুন তো? এগুলো তো যদি তারা আগে তাদের বাড়ি কোথায়, বাবা মা প্রকৃতভাবে কে, সেগুলো যদি না বলেন তাহলে এসআইআরের ক্ষেত্রে সেগুলোকে তো মেনে নেওয়া হবে না। তাই বিতর্ক তৈরি হচ্ছে এবং প্রশ্ন উঠছে, এই যে পূর্বাশ্রমের পরিচয় গোপন রাখার বিষয়টা শোনা যাচ্ছে, এর সুযোগে কেউ অন্যায় সুযোগ নিয়ে ফেলতে পারবেন না তো? এবার অন্যায় বলতে কি, মানে ধরা যাক একজন দাগি দুষ্কৃতী নাম পরিচয় গোপন করে কোনো গুরুর কাছে দীক্ষা নিল, এবার তারপর সে গুরুর নাম বাবার নামের জায়গায় ব্যবহার করে ফেললো, কাগজপত্র তৈরি করে নিল। তাহলে এখানে না হয় 100 জন এক গুরুর সন্তান হয়ে গেছেন বলে লোকের টনক নড়েছে, কোথাও যদি একজন হন এটা কেউ মাথা ঘামাবেন তো? মানে এরকম যদি অনুপ্রবেশকারীরা এদেশে ঘাপটি মেরে থাকার পর মৌকা বুঝে, সে তো যে কোনো লোকের কাছেই যে কোনো লোক দীক্ষা নিতে পারে, যে কোনো ধর্মে দীক্ষা নিতে পারে। সেই ধর্মের সুযোগ নিয়ে কেউ ভোটার লিস্টে নাম তুলে ভারতীয় হয়ে যে যেতে চাইছে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবেন? এবার প্রশ্ন হচ্ছে যারা এই সমস্ত করছেন তাদের চিহ্নিত করাটা কিভাবে হবে? কারণ এই মুহূর্তে এসআইআরে এই চিহ্নিতকরণটাই তো আসল সমস্যা। এবং চিহ্নিতকরণের জায়গাটা খুব পরিষ্কার, দুদল রয়েছেন, তাদের পরিষ্কার করে চিহ্নিত করতে হবে। এক দল বৈধ ভোটার, আরেক দল অবৈধ ভোটার। বৈধরা থাকবেন, মানে তাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে, অবৈধরা
বাদ যাবেন তাদেরও নিশ্চিতভাবে চিহ্নিত করে বাদ দিতে হবে, যাতে এটা নিশ্চিত হয়ে যায় আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্যায়ভাবে কেউ সুযোগ সুবিধা নিচ্ছেন না, অথবা কোনো মৃত ব্যক্তি ভূত সেজে এসে ভোট দিয়ে যাচ্ছেন না, মানে ভুতুরে ভোটার কেউ নেই। এইটা করতে হবে। এবার কঠিন কাজ কিন্তু দেখুন, দুটো আমরা বলে দিচ্ছি, গড় করে বলে দিলাম, 5 সেকেন্ডও লাগলো না। এদের চিহ্নিত করতে হবে, এদের চিহ্নিত করতে হবে, এদের রাখতে হবে, এদের বাদ দিতে হবে। এ তো বলাটা জাস্ট তুড়ি মেরে বলে দেওয়ার মতো, কিন্তু এই কাজটাই বিএলওরা করতে পারবেন তো? তারা ইতিমধ্যেই যা চাপে আছেন, এই বাড়তি চাপটা বিএলওরা সবাই নিতে পারবেন? মানে দেখুন কত রকম ইতিমধ্যেই তাদের ওপর চাপ রয়েছে। কেউ মারা গেছেন, নাম রয়ে গেছে, বাদ দিতে হবে। কেউ বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন, বা এক সময় এখানে চাকরি করতেন, অন্য জায়গায় গেছেন, 2 জায়গায় নাম রয়ে গেছে, একটা জায়গায় বাদ দিতে হবে, এই চাপটা রয়েছে। আবার কেউ কেউ ওই হয়তো বাংলাদেশ বা কোনো রোহিঙ্গা এসে এখানের কাউকে বাবা বানিয়ে অথবা নিজের পিতৃ পরিচয় ভোটার তালিকায় কাগজপত্র বানিয়ে ঢুকে পড়েছেন, তাদের চিহ্নিত করতে হবে, বাদ দিতে হবে। এত রকম কাজ, এ চাপ নেওয়া যায়? দেখুন ভাত কতটা সেদ্ধ হয়েছে সেটা যেরকম হাঁড়ির একটা চাল টিপে বোঝা যায়, তেমনি এই ভোটার তালিকা নিয়ে যারা সমীক্ষা করছেন সে বিএলওদের ওপর চাপটা যে কি পরিমাণ, 2-1 জনকে একটুখানি পরীক্ষা করে দেখুন, বা আমরা যা খবরগুলো পেয়েছি আপনাদের সামনে একটু ছোট্ট করে চালিয়ে দিই, 1 জন বা 2 জনের বিষয়, তাহলেই বুঝে যাবেন এদের বাকিদের অবস্থাটাও কীরকম। এটা তো আমাদেরকে মানতেই হবে। না না ঠিক আছে, আমি বলছি আপনি অসাধারণ কাজ করেছেন, সবাই সব লেভেলই আছে। স্কুলে যেতে হবে না, না স্কুল ঠিক আছে, স্কুল আমরা বলে না না বলে এমপি করতে গেলে 2 মিনিট করে টাইম লাগছে, এখন ভোটার কি করে এমপি করব? একজন লোককে আমার আছে স্যার, না আছে খাওয়া, আমার ফ্যামিলি লাইফ শেষ হয়ে গেছে। আমি কালকে ভাবছিলাম যে আমি গলায় দড়ি দিয়ে চলে যাব, বুঝতে পারছেন কি লেভেলের কান্নাকাটি পড়ে গেছে? একটা কথা আছে জানেন তো, যে অনিচ্ছুক সৈন্যকে নিয়ে যুদ্ধে যেতে যায় না, এই তো এরাই তো সব সৈন্য সামন্ত নির্বাচন কমিশনে, এদেরই তো দিয়ে ওই যাবতীয় ত্রুটি বিচ্যুতি সেগুলোর সঙ্গে যুদ্ধ করবে নির্বাচন কমিশন। কাকে দিয়ে করবে? কত রকম কাজের কথা বললাম, সেই কাজগুলো এদের দিয়ে করবে। এই তো অবস্থা, কেউ ঝুলে পড়তে চাইছেন, কেউ কাঁদছেন। এই রকম পরিস্থিতিটা হলো কি করে? এবং তারপরেও দেখুন আরও একটা বিষয় আছে যেটাকে দেখলে আপনার মনে হবে এটা অলমোস্ট যুদ্ধ। এই যে যখন এই বিএলওরা যাচ্ছে, এদের সঙ্গে বিএলএদের যাওয়ার কথা, অর্থাৎ সহায়ক হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের 1 জন করে যাবে। কিন্তু শুধু কি 1 জন করে? তার বদলে কত লোক এদের সঙ্গে যাচ্ছেন, এবং ধরুন প্রত্যন্ত এলাকায় একজন বিএলও গেলেন এবং তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের যে সেখানে বেশি শক্তিশালী তার 1 গাদা লোক গিয়ে হাজির হলেন এবং বললেন, আরে না না এরা মরে গেছে তো কী হয়েছে, এটা স্মৃতি তো থাক ভোটার তালিকায়। কি করবেন তখন তিনি? কি পরিমাণ চাপ হবে? অথবা দেখা গেল যে 2 জায়গায় নাম রয়েছে, তাতে কি হয়েছে, আমাদের এখানকার ছেলে, এখানে নাম থাকবে, ওখানে কি হবে না হবে পরে দেখা যাবে। এই চাপগুলো নেওয়াটা, এবং সত্যি কথা বলতে কি এইগুলো যখন ঘটবে তখন তো এটাকে যুদ্ধ বলেই মনে হবে। এই সৈন্যরা যদি যুদ্ধে নেমে ভেঙে পড়েন, যদি বলেন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, তাহলে কমিশন কি করে নিশ্চিত হতে পারবে যে এ রাজ্যে SIR এর উদ্দেশ্যটা সফল হবে? যারা বিএলও হিসেবে কাজ করছেন তাদের ওপর চাপ রয়েছে, কিন্তু চাপ কি শুধু এ রাজ্যের বিএলওদের ওপরেই রয়েছে? আরও তো 11টা রাজ্যে SIR হচ্ছে, বিহারে SIR হয়ে গেছে, কোথাও তো এইভাবে বিএলওদের কান্নাকাটি করতে দেখা যায়নি, বা এরকম কোনো খবর আসছে না। তার কি বাংলাতেই চাপটা একটু বেশি, এই জন্যেই বাংলার বিএলওরা ভেঙে পড়ছেন? নাকি যে SIR শুরুর দিন থেকে মনে হচ্ছে যে বিষয়টা সেটাই ঠিক, এ রাজ্যের বিএলওদের এক্সট্রা ব্যাগেজ বইতে হচ্ছে, মানে বাড়তি চাপ নিতে হচ্ছে, সেটা ঠিক? সেই চাপটা কি রাজনৈতিক?
দেখুন নবদ্বীপ বিধানসভায় কি করে একজনের নাম বাবা হিসেবে ব্যবহার করে 100 জন ভোটার তালিকায় নাম তুলেছেন সে প্রসঙ্গে তৃণমূল নেতারা কিছু বলতে চাননি, কিন্তু কংগ্রেস বা বিজেপি তো বিএলএদের ওপর চাপ তৈরি করে বসে আছেন। একই রকম চাপ তো দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়েও তৈরি হচ্ছে। ক্যানিংয়ে নাকি শফিক গাজী নামে একজন বাংলাদেশি লতায় পাতায় সম্পর্ক থাকা এক আত্মীয়কে বাবা বানিয়ে এদেশে ঘাপটাই মেরে বসে আছে। এবার ওই আত্মীয়র নামই বাবা হিসেবে ব্যবহার করে যেরকম আধার কার্ড বানিয়েছেন তেমন ভোটার কার্ডও বানিয়ে ফেলেছেন। এই ধরনের অভিযোগ কিন্তু আগেও এসছে এবং এটা বিভিন্ন জেলার থেকে এসছে। বাংলাদেশিরা এদেশে এসে এখানকার মেয়েদের বিয়ে করে অনেকেই শ্বশুরের নাম বাবা হিসেবে ব্যবহার করে আধার বা ভোটার কার্ড বানিয়েছে, অথবা এখানে এসে এখানে চেনা জানা কাউকে বানিয়ে নিয়েছে বাবা। এবার খেয়াল করে দেখুন, আমাদের হিন্দুদের মধ্যে একটা বিষয় আছে, মোটামুটি পদবিগত বিষয়গুলো একরকমভাবে চলে। ভট্টাচার্যের ছেলে ভট্টাচার্য হবে বা উল্টোটা ভট্টাচার্যের বাবা ভট্টাচার্য হবে, এটাই মোটামুটি ধরে নেওয়া যায়। ঘোষ বোসের ছেলে ঘোষ বসি হবেন, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। চক্রবর্তীর ছেলে বা বাবা তারা চক্রবর্তী হবেন, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। কিন্তু মুসলিমদের মধ্যে এই জায়গাটায় একটু ভিন্ন ধর্মী জিনিস হতে পারে, অন্যরকম জিনিস হতে পারে। সিরাজুল শেখের ছেলে হামিদুল মোল্লা হতেই পারে, সেখানে মেলাবেন কি করে? এইখানটাতেই সব থেকে জটিল জায়গা তৈরি হয়েছে। তার কারণ যদি দেখুন কেউ একজন 2002-এর পর ধরুন বাংলাদেশ থেকে এখানে এসে ঢুকে পড়েছেন, মানে সোজা কথায় অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা বাংলাদেশি, তিনি তার নিজের নাম দিয়ে এবং নিজের বাবার নাম দিয়ে এখানকার কোনো রাজনৈতিক মদতে কাগজপত্র বানিয়ে নিয়ে ভোটার তালিকায় নাম তুলে ফেললেন। তাকে তো না হয় ধরতে পারবে নির্বাচন কমিশন বা এই বিএলওরা, কারণ 2002-এ কার আছে, তার আগে তিনি কোথায় ছিলেন, হঠাৎ করে 2002-এর পর তিনি আকাশ থেকে তো সব পরিবারে এসে পড়েননি। এই প্রশ্নগুলো করলেই তাদের ধরে ফেলার একটা রাস্তা রয়েছে। কিন্তু যদি তিনি এখানে এসে এখানকার একজন নাগরিককে বাবা বলে পরিচয় দেন, সেই বাবার তো 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, তাহলে তাকে ধরবেন কি করে? এটাই তো সব থেকে জটিল একটা পরিস্থিতি। এই জায়গাতেই যাবতীয় গোলমালটা হচ্ছে। কেনিও তো ওই একই কথা উঠেছে, যে আত্মীয়ের নাম ব্যবহার করে শফিক নামে ওই বাংলাদেশি আধার কার্ড ভোটার কার্ড সব বানিয়ে ফেলেছে, ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে, মানে যার নাম বাবা হিসেবে দিয়েছে সেই বাবা মানে জয়নাল গাজী শফিকের বিরুদ্ধে থানায় গেছিলেন, কিন্তু থানা পুলিশ করলেও শফিককে নাকি এদেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো যায়নি। তাই জন্য জয়নাল গাজী এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। এবার কমিশনের হয়ে ওই এলাকায় ভোটার তালিকার সমীক্ষা যারা করছেন তাদের কাছে জয়নালের দাবি হচ্ছে শফিককে পত্রপাঠ বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এবার দেখুন, পুলিশ যে কাজটা পারেনি সেই কাজটা কমিশন পারবে, মানে কমিশন পারবে বলেই তিনি বিশ্বাস করছেন, কিন্তু এই বিশ্বাসটা এটা তো মনে হচ্ছে কমিশনের মাথায় কাঁটার মুকুটের মতো চেপে বসছে। আমি এটুকু জানতে পেরেছি পরে যে আমার কাগজপত্র নিয়ে ও আমার বাবা সাজিয়েছে। ও প্রথম অনেকদিন আগে মেলা দিন আগে চলে এসেছে, ডকুমেন্টস টকুমেন্টস সব কিছু এখানে আছে। ওর বাবা হলো জয়নাল গাজী, এবার কি করবে করবে। জয়নাল গাজী তো অস্বীকার করছেন যে উনি ওনার সন্তান। জয়নাল গাজী অস্বীকার করলে কিছু করেনি। এবার বুঝতে পেরেছেন কি পরিমাণ জটিল একটা পরিস্থিতি। হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু কেমন তা জানি না। জয়নাল গাজী বলছেন শফিক বাংলাদেশি, তার নাম ব্যবহার করে আধার আর ভোটারে নিজেকে ভারতীয় বলে দাবি করেছেন। এবার যেহেতু জয়নালের নাম 2002 সালের লিস্টে রয়েছে, তাই শফিকের কিন্তু আর কোনো ডকুমেন্ট মানে চেক করারই কোনো ব্যাপার নেই। সেই বাংলাদেশি ভারতীয় নাগরিক অটোমেটিক্যালি হয়ে যাবেন, ভোটার তালিকায় থেকে যাবেন। কিন্তু শফিকের স্ত্রী বলছেন জয়নালই নাকি শফিকের সত্যিকারের বাবা। এবার বুঝুন কে ঠিক কে ভুল সেটাও এখন খুঁজে বার করতে হবে এই ক্যানিংয়ের নিকারিঘাটার বিএলওকে। পারবেন তিনি এই চাপ সামলাতে? কীভাবে সামলাবেন তিনি জানেন। কিন্তু আপাতত দুটো বিষয় মনে হচ্ছে যেগুলো আপনাদের সঙ্গে না শেয়ার না করলে থাকতে পারছি না, জানেন তো। একজন বিএলও যখন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তার সঙ্গে তো শুধু বিএলএরা থাকছেন না, আরও বেশ কিছু লোক থাকছেন। অধিকাংশ জায়গাতেই যারা তৃণমূল কর্মী বলে অভিযোগ উঠছে। এবার দেখুন
বেশিরভাগ জায়গাতে যে বিরোধীরা, বিশেষ করে বিজেপি বা বামেরা বা কংগ্রেস, এরা বিএলএ দিতে পারেনি, সে তো পরিষ্কার। এবার চিন্তা করুন তো, এই বিএলওদের ওপর নির্বাচন কমিশন একটা বিশেষভাবে ভরসা করে বসে আছে, ওই যেগুলো বললাম এই ধরনের কেসগুলো সামলানোর জন্য। এই যাদের হয়তো বাংলাদেশি কেউ চলে এসে এ দেশের কাউকে বাবা বানিয়ে বসে রয়েছেন, এখানে না হয় জয়নাল তিনি নিজে গিয়ে তার নামটা ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে গেছেন, এটাও হচ্ছে। কিন্তু কারণ এই যে এই প্রচারটা বাইরে এসে গেছে, সবাই বুঝে গেছেন এই ব্যাপারটা, এই যে অসংখ্য বাংলাদেশি জ্ঞাতসারে মানে যার নামটা দিচ্ছেন তাকে জানিয়ে বা না জানিয়ে তার নামটা ব্যবহার করে যেখানকার নাগরিক হয়ে গেছেন, এদেশের কোনো নাগরিকের নামটা বাবা হিসেবে ব্যবহার করে, এর ফলে যেটা হচ্ছে সামগ্রিকভাবে মুসলিম সমাজের ওপর, যারা আমাদের দেশের নাগরিক, বৈধ নাগরিক, তাদের ওপরও একটা চাপ সৃষ্টি হচ্ছে, তাদের দিকে আঙুল উঠছে। এবার একজন ভারতীয় কেন এইভাবে মেনে নেবেন, তাকে এই অন্যায়ভাবে একজন বিদেশি ব্যবহার করছেন। ফলে জয়নালের মতো মানুষজন তারা এই শফিকদের ধরিয়ে দিচ্ছেন, কিন্তু যে ক্ষেত্রে তারা জানতেও পারছেন না বা বুঝতেও পারছেন না, সেক্ষেত্রে কী হবে? এই রকম জায়গায় মানে নির্বাচন কমিশনের স্ট্র্যাটেজি হচ্ছে যে স্থানীয় মানুষকেই বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে, যাতে তারা এদের চিহ্নিত করে ফেলতে পারেন সহজে। এটা তো একটা থিওরি, স্থানীয় একজনকে বিএলও করা হবে। প্রথম কথা, সবাই স্থানীয়রাই বিএলও হয়েছেন কিনা সেটা নিয়ে অনেক মানে আপনাকে খেয়াল করে দেখতে হবে, সব জায়গায় যে হয়েছে এরকম ব্যাপার না, ওর মধ্যে অনেক গোলমাল রয়েছে। এবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে একটা প্রত্যন্ত জায়গায় একজন বিএলও, তার সঙ্গে একজন বা দুজন বিএলএ এবং তার সঙ্গে অনেক রাজনৈতিক কর্মী, তারা তাকে ঘিরে নিয়ে রয়েছেন। তার ঘাড়ে কটা মাথা রয়েছে বলুন তো, যে তারা এরকম নির্দিষ্ট লোকজনগুলোকে ধরে ধরে তাদের আইডেন্টিফাই করে তাদের নামগুলো কেটে বাদ দেবেন। আপনারা খেয়াল করে দেখুন, এই কালকেই আপনাদের দেখাচ্ছিলাম না, জাহাঙ্গীর ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখে দিয়েছিলেন 12,000 মৃত ভোটারের নাম সরানো যাবে না। এরকম বিভিন্ন ধরনের হুমকির খবর আপনাদের দিচ্ছি, যেগুলো বিএলওরা পাচ্ছেন এবং পাচ্ছেন এটা যে বাস্তব, যার জন্য 8 জন বিএলএর বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করতে বলেছিল। এফআইআর হয়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি। এর আগেও রাজ্যকে যখন এফআইআর করতে বলা হয়েছিল, রাজ্য কিন্তু করেনি। তাহলে এই বিএলওদের নিরাপত্তার নিশ্চয়তাটা কে দেবে? আর যদি নিরাপত্তার নিশ্চয়তা নাই থাকে, তাহলে এই বিএলওদের ঘাড়ে কটা মাথা যে তিনি অবাধ স্বাধীনতা নিয়ে কাজ করবেন? ক্যানিংয়ের নিকারিঘাটায় জয়নাল গাজী যা করেছেন, সেরকম ঘটনা যদি ঘটে তাহলে হয়তো কেউ ধরা পড়বেন, কিন্তু যদি না করেন তাহলে ধরা পড়ার কাজটা কত কঠিন হবে সেটা বুঝতে পারছেন। মানে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু রীতিমতো জটিল। যেখানে জয়নালের মতো মানুষ নেই, সেখানে কমিশনের পক্ষে কি সত্যি কে শ্বশুরকে বাবা বানিয়েছে বা কে খুড় শ্বশুরকে বাবা বানিয়েছে সেটা খুঁজে বার করা সম্ভব? কমিশন যত যাই বলুক এবং যতই বিজেপি এই ব্যাপারে ভরসা করে বসে থাকুক যে এইবার সবাই ধরা পড়বে, ওই 1 কোটি 1.5 কোটি বিভিন্ন ওই যেরকম নিলামে বলি মারে না, সেরকম এক একজন দাম ফেলে যাচ্ছেন, এত লোক বাদ যাবে, এত লোক বাদ যাবে, মানে মোটামুটি অঙ্ক কষে ফেলছেন যে কতজন ভোটার বাদ যাবেন এবং তারা সবাই তৃণমূলের ভোটার এবং তারা ড্যাং ড্যাং করে জিতে যাবেন। এটা তো ভাবছেন সেই গোটা বিষয়টাই বুমেরাং হয়ে যাবে না তো? কারণেই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বর্ডারে বিএসএফকে জমি দেয়নি, যাতে এই লোকেরা এখানে আসতে পারে এবং এরা এখানে এসে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ না। এসআইআর মানেটা আপনাকে বুঝতে হবে। এসআইআর মানে ভোটার লিস্ট থেকে এরা বাদ যাবে, কিন্তু এদেরকে যে চ্যাংদোলা করে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু এখনই হবে না। এটা করতে গেলে হিন্দুদের বিজেপি সরকার আনতে হবে। বুঝতে পারলাম না, এই যে বিহারে এসআইআর হলো, তার মধ্যে ভুয়ো বাংলাদেশি বা বিদেশি কজন ধরা পড়েছে? কজন? এই যে বলা হচ্ছে লক্ষ লক্ষ বাদ চলে গেছে, তার মধ্যে নর্মালি যারা মৃত
দীর্ঘদিন বাদে যে সমীক্ষাটা হচ্ছে তাতে মৃতদের নাম বাদ গেছে। অন্য রাজ্যের ভোটার লিস্ট আমাদের এখানে কপি পেস্ট করে দেওয়া হয়েছে, এবার ডবল হয়ে যাচ্ছে। কুণাল ঘোষের কনফিডেন্সটা দেখুন, এই জায়গাটাই কিন্তু আসল জায়গা। দেখুন, বিরোধী দল নেতা বলছেন তারা ক্ষমতায় এসেই শফিকের মতো লোকজনকে নাকি বাংলাদেশে ফেরত পাঠাবেন, আর তারপর তারা কীভাবে ক্ষমতায় আসবেন, মানে তার আগে তো বিজেপিকে ক্ষমতায় আসতে হবে, কীভাবে আসবেন সেটা তো শুভেন্দু অধিকারী আগে বলে দিয়েছেন। ওই বললাম SIR 1 কোটি নাম বাদ যাবে, আর তাহলেই নাকি বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের পার্থক্যটা মিশে যাবে, বিজেপি তৃণমূলকে টপকে যাবে। অঙ্কের হিসেবে একদম কোথাও ভুললে। এবার এই যে 1 কোটি বাদ যাবে, তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী এবং সবাই মুসলিম বলে যদি ধরেও নিই, মানে যেটা মোটামুটি বিজেপির নেতারা দাবি করছে, এইটা নিশ্চিত করবেন কি করে? এই যে বাস্তব ছবিটা দেখালাম, অঙ্কের হিসেব আর বাস্তবের মধ্যে অনেকগুলো বড় ফাঁক রয়ে গেছে, জানেন তো। এবং সবচেয়ে বড় ফাঁকটা কি জানেন? হয়তো শুধু না, এটা ঘটনা, বহু জায়গায় অনুপ্রবেশকারীরা রীতিমতো টেনশনে আছেন, বহু জায়গায় ঘর বাড়ি ফেলে তারা পালিয়েছেন, সে ছবি আপনাদের দেখিয়েছি। বহু জায়গায় জলের দামে, মানে কেউ ছিলেন যারা এখানে এসে ব্যবসা বাণিজ্য করছেন, রীতিমতো পাকা বাড়ি ফাড়ি বানিয়ে ফেলেছেন, তারা জলের দামে যাকে যেরকমভাবে পেয়েছেন বাড়ি ঠাড়ি বিক্রি করে দিয়ে পালিয়ে গেছেন। এটা একটা শ্রেণী আছে। এক শ্রেণী সত্যি SIR ভয়ে পালিয়েছেন দেশ ছেড়ে, তারা অনুপ্রবেশকারী। কিন্তু একই সঙ্গে শুধু যে মুসলিমরা SIR ভয় পাচ্ছেন এমনটাও তো নয়, হিন্দুদের মধ্যেও তো সমানভাবে এই SIR নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। হ্যাঁ, এটা ঘটনা, আপনাদের বলেছিলাম, এটাই বাস্তব। এর জন্য আমাদের রাজনৈতিক নেতাদের বিরাট কৃতিত্ব আছে। তারা নিশ্চিতভাবেই এই আমাদের বেশ কিছু সহনাগরিক যারা SIR আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে যে দাবি বা অভিযোগগুলো উঠেছে, সেই নামের তালিকাটা দেখুন। সেই নামের তালিকা দেখলেই পরিষ্কার হবে মুসলিমদের মতো হিন্দুরাও তারা কিন্তু আতঙ্কে আছে। মানে হিন্দু মুসলিম নির্বিশেষে সমাজের প্রত্যেকটা কোণে আতঙ্কটা, ভয়টা SIRকে ঘিরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে পেরেছেন এই রাজনৈতিক নেতারা। এবং ভাবুন, একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেটাকে কেন্দ্র করে কত দূর আতঙ্ক ছড়াতে পারে যে মানুষ নিজের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এটা তো একটা দিক, কিন্তু আরেকটা দিক হচ্ছে যদি হিন্দুদের মধ্যেও ওই একইভাবে ওই SIR নিয়ে আতঙ্কটা ছড়ায়, তাহলে শুভেন্দুবাবুদের অঙ্কটা মিলবে তো? এই SIRটা বিজেপির ক্ষেত্রে সেক্ষেত্রে বুমেরাং হবে না তো? দেখুন, কোভিডের সময় বহু মানুষ মারা গেছিলেন শুধু ডাক্তারের কাছে পৌঁছতে পারেননি বা ডাক্তারের পরামর্শ পাননি বলে। এই রকম একটা যখন আতঙ্ক ছড়িয়েছিল, তখন মানুষজন খড়কুটো আঁকড়াতে চেয়েছিলেন, পাননি হাতের কাছে। এখনও তো মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এবং এর মধ্যে কিন্তু শিক্ষিত অল্প শিক্ষিত এই সমস্ত, মানে ধনী গরিব এরকম ফারাক নেই, সবার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো আরও জটিল করে দিচ্ছে ওই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্বঘোষিত বিশেষজ্ঞরা। প্রত্যেকে দেখবেন নিজের মতো করে একটা পোস্ট করে দিয়েছেন, ওই এনুমারেশন ফর্মের একটা করে ছবি, কিভাবে করবেন, কি করবেন না, নিজের মতো করে বলছেন। আমরাও মাঝে মধ্যে খুব কনফিউজড হয়ে যাই, জানেন তো। আমাদের রিপোর্টাররা রীতিমতো প্রত্যেক দিন ওই নির্বাচন কমিশনে যান, সেখানকার উচ্চপদস্থ আধিকারিকদের সাথে, দায়িত্বপ্রাপ্ত মানুষের সাথে তারা নিয়মিত কথা বলেন। আমরা যে প্রশ্নগুলো পাই, যে সংশয়গুলোর খবর পাই, সেগুলো বলি তাদের, জানো কি বলছেন তারা। এবং সেটা জানতে গিয়ে তারা যে উত্তরগুলো পান, তাতে কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনের মধ্যেও এই সমস্ত নিয়ে বহু রকম বিভ্রান্তি আছে। অথবা যদি বিভ্রান্তি নাও থেকে থাকে, স্পষ্ট ভাষায় সেটা মানুষের সঙ্গে শেয়ার করে নেওয়া, মানুষের মনে বিভ্রান্তি কাটানোর উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তাদের খামতি রয়েছে। ফলে মানুষজন ওই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিশেষজ্ঞের বক্তব্যে প্রভাবিত হচ্ছে। তারা খড়কুটো খুঁজছেন আতঙ্কে পড়ে। খড়কুটো কোথায় পাবেন? আমরা সচরাচর তো জানি যে এই সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক নেতারাই ভরসা। এবার রাজনৈতিক নেতারা বলেছেন ভরসা দেবো, সব দল
তাদের সংগঠন নাকি নামিয়ে দেবে, বিজেপি ক্যাম্প করছে, তৃণমূল ক্যাম্প করছে। অধিকাংশ জায়গায় কিন্তু মানে বিরোধী দলের লোকজনকে খুব একটা দেখা যাচ্ছে না, এটা বাস্তব। মানে অন্তত ক্যাম্প করার ক্ষেত্রে, পাড়ায় পাড়ায় সহায়তা শিবির খোলার ক্ষেত্রে তৃণমূল কিছুটা হলেও এগিয়ে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই ক্যাম্প খুলে তারা মানুষজনকে কি করতে পারে, কতটা সহায়তা করতে পারে? লোককে তো ওই তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে তারা বৈধ ভোটার, সেখানে তৃণমূল বিজেপি কারোর কিছু করার নেই। কিন্তু ওই যে প্রয়োজনের সময়, অসহায়তার সময় একটু সামনে একটা পরামর্শ, এইভাবে লিখুন, এটা কাটতে পারেন, হোয়াইটনার ব্যবহার করা যাবে কিনা, এরকম বিবিধ যে প্রশ্নগুলো, এটা বলার লোককে অন্তত পাচ্ছেন মানুষজন। এই জায়গাতে কিন্তু তৃণমূল টেক্কা দিয়ে যাচ্ছে, অর্থাৎ সংগঠন, এটাও বিজেপিকে ভাবতে হবে। ফলে শুধু এসআইআরকে কেন্দ্র করে তারা বিরাট ভালো জায়গায় থাকবেন, এটা যদি কেউ বুঝে ভেবে থাকেন তাহলে তাকে কিন্তু বুঝতে হবে যে এটার মধ্যে একটু ফাঁক রয়ে গেছে। দেখুন, এই অনুব্রত মণ্ডলের মতো নেতারা তারা প্রতি মুহূর্তে যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো কিন্তু খেয়াল করে দেখুন মানুষের কাছে। দেখুন, অনুব্রত মণ্ডল তিনি কি জিনিস, তিনি কখন ঢাক বাজান, কখন গুড় বাতাসা খাওয়ান, কখন নকুলদানা দেন, তার বিভিন্ন দাওয়াইয়ের কথা আপনারা খুব ভালোভাবে জানেন। কিন্তু তিনিও এসআইআর নিয়ে অদ্ভুত একটা অমায়িক ভূমিকা নিয়ে বসে রয়েছেন এবং বলছেন এসআইআর নিয়ে কোনো সমস্যা হলে তৃণমূল মুশকিল আসান হবে, এবং কোন কোন ক্ষেত্রে হবে এটাও একটা খুব সহজ ক্ষেত্র আর কি। এই সমস্যাগুলো মানুষের আছে, তারা কিভাবে সেই সমস্যার সমাধান করবেন সেটাও কিন্তু বাতলে দিচ্ছে। ব্যাপারে একবারই ভয় পাবেন না, বাধ্যার ক্ষমতা কারো নাই। যারা এখানকার বউ হয়ে এসছেন তার মা বাবাদের নাম 2002-এ আছে, নিশ্চয়ই সেটা খোঁজ করলে পেয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই, আমাদের লোকরা আছে, ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবে। শুনলেন তো কত বড় আশ্বাস, এবং আশ্বাসটা দিচ্ছেন এমন একটা বাস্তব সমস্যাকে কেন্দ্র করে, যেটা হওয়াটা খুব স্বাভাবিক। অসংখ্য মানুষ বিয়ের পর বিভিন্ন অন্য জায়গায় চলে আসেন, শ্বশুরবাড়িতে চলে আসেন, এবার তাদের বাপের বাড়ির জায়গায় নাম কেটে এখানে নাম তুলতে হবে। এবার সেটা তো পরবর্তী ক্ষেত্র, আপাতত ভোটার তালিকায় নাম থাকার ব্যবস্থাটা তো করতে হবে। এসআইআর দিয়ে তো মানে ভোটার তালিকায় নিজের নাম রাখার ব্যবস্থা করতে হবে, এবং তাদের নাম থাকার, তারা যে চলে এসছেন এখানে বলি তাদের নাম বাদ যাবে, এরমটাও কিন্তু নয়। সেই স্বাভাবিক জিনিসটা স্বাভাবিকভাবে বলে দিচ্ছেন। বাবা মায়ের নাম থাকলে যে ওই 2002-এর তালিকায় নাম থাকলে যে তাকে নিয়ে সমস্যা খুব বেশি হবে না, এটা তো সবাই জানে। এটা নতুন কথা কি বলেছেন তিনি, কিন্তু এই পুরনো কথাটা বা জানা কথাটা যেটা কমিশন বলছে, সেটাও যখন আরেকজন নেতার মুখ থেকে এই সহজভাবে এলাকায় এলাকায় ক্যাম্প থেকে শোনা যায়, মানুষজন ভাবেন না এর কাছে গেলে হয়তো কোথাও গিয়ে সুরাহাটা হবে। এবং এই ফাঁকে অনুব্রত মণ্ডলের মতো নেতারা তারা আসল চালটা ছেড়ে দিচ্ছে, কারোর নাম বাদ যাবে না। নাম বাদ গেলেই আমাদের লোকেরা তালিকায়, ভোটার তালিকায় নাম তুলে দেবে। এইটা হচ্ছে ট্রাম্প কার্ড। ওই বলে না লাস্টে একটা ক্যাপশন থাকে, হিটিং পয়েন্ট, এইটা হচ্ছে আসল। এই একটা লাইন যে কোনো ভোটারকে একটা বিরাট আশ্বাস দিয়ে দেবে, নাম বাদ দিতে দেবে না। অনুব্রত মণ্ডল আছে তো বলে দিয়েছে, লোকেরা নাম তুলে দেবে। এই আমার লোকেরা, আমাদের দলের লোকেরা নাম তুলে দেবে, এই কথাটা এটা কিন্তু ওখানে অনুব্রত মণ্ডল শোনালাম বিভিন্ন ক্যাম্পে, আরও তৃণমূলের বিভিন্ন নেতারা শোনাচ্ছেন। আর এরকম লিস্টে নাম তোলার ক্ষেত্রে যে তাদের পারদর্শিতা আছে সেটা ওই এসএসসির বিভিন্ন পরীক্ষার সময়, নিয়োগ পরীক্ষার সময়, এটা সবাই এতদিনে কনফিডেন্ট যে এই আত্মবিশ্বাসী সবাই, এটা পারেন ওরা। আর সবাই লিস্টে নাম তুলতে চাইছে। এবার কোনোভাবে যদি এসআইআরের চালু নিতে আটকে যাওয়া যায় তাহলে তো মুশকিল। এবার সেখানে যদি ভাগ গলে ভোটার লিস্টে জায়গা করে নেওয়া যায়, এটা হচ্ছে যারা অবৈধ ভোটার তাদের মাথার মধ্যে রয়েছে। ওই জন্যই কেউ শ্বশুরকে বাবা বানাচ্ছে, কেউ অন্য আত্মীয়কে বাবা বলে নথিপত্র তৈরি করছে। মানে সোজা কথায় এক দল
বৈধ ভোটার, তাদের মনের মধ্যে আতঙ্ক, আমরা ছাঁকনিতে আটকে যাব না তো। আর আরেক দল অবৈধ ভোটার যারা ঢুকে বসে আছেন, তাদের চিন্তা হচ্ছে কীভাবে এই ছাঁকনির মধ্যে দিয়ে গলে বেরোবো। এবার মজা হচ্ছে যে এরকম অবৈধভাবে সবাই যে নাম তুলে ফেলতে চাইছেন, নাম সঠিকভাবে থাকার সম্ভাবনা না থাকলেও নাম যে এইভাবে তুলে ফেলতে চাইছেন সবাই, এরমটাও কিন্তু নয়। এইভাবে ভুয়ো পরিচয় টরিচয় দিয়ে এসআইআরে নাম তুলতে চাইছেন না মতুয়া সম্প্রদায়ের মানুষেরা, তারা প্রাণপণে চাইছেন আইনিভাবে এই এসআইআরে নাম তোলার একটা কিছু ব্যবস্থা হোক। এই যে শুনলেন রাজনৈতিক নেতারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তারা চাইছেন যে কেউ একজন সুনির্দিষ্টভাবে এমন কোনো রাস্তা খুলে দিক যেখানে আইনসম্মতভাবেই তারা এদেশের নাগরিক হয়ে যেতে পারবেন, ভোটার হয়ে যেতে পারবেন। আর তাদের সেই দাবি নিয়েই রাজনীতি শুরু হয়ে গেছে মতুয়াগড়ে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়াদের ওই সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন। এর জন্য রীতিমতো ক্যাম্প করে মতুয়াদের ধর্মীয় পরিচয়পত্র ইস্যু করেছেন তার অনুগামীরা। আবার সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একটা অংশ অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। বেশ কয়েকজন অসুস্থও হয়েছেন। তাদের দাবি নিঃশর্ত নাগরিকত্ব। এবার ঠাকুর বাড়িতে এই 9 দিন ধরে একটা অনশন চলছে, ওপাশে ক্যাম্প চলছে, মানে একটা তুমুল দড়ি টানাটানি চলছে এই মানুষগুলোর, এই ছিন্নমূল মানুষগুলোর নাগরিকত্ব নিয়ে। এবার দেখুন, এর মধ্যেই কিন্তু আদালতে মানে হাইকোর্টে দু দলই সবাই সম্মতি ছিল যে এই যারা, কারণ এই জায়গাটাতে না খুব একটা স্পর্শকাতর জায়গা ছিল, যারা সিএতে নাম তোলার জন্য ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন তাদের ওটাকে গ্রহণ করা হবে কিনা এসআইআরের জন্য, এটা নিয়ে সবাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সে মামলা গেছে খারিজ হয়ে। অথচ এই ক্ষেত্রে কেউ কিন্তু বিরোধিতা করছিলেন না, কারণ যিনি বিরোধিতা করবেন তিনি তো ওই সংখ্যাগরিষ্ঠ মতুয়াদের কোপে পড়ে যাবেন। এটা কেউ চান না, ওই ভোট ব্যাংককে হারাতে। মানে খুব জটিল একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই মতুয়াদের কেন্দ্র করে। আর এই তৃণমূল বিজেপির দড়ি টানাটানির মধ্যে এর মধ্যে তৃতীয় খেলোয়াড়ের প্রবেশ ঘটেছে। মতুয়াদের অনশন মঞ্চে গিয়ে তাদের দাবির পাশে থাকার বার্তা দিয়ে এসছেন অধীর চৌধুরী। কি আশ্চর্য বলুন তো, সব রং নির্বিশেষে সব দল চাইছে, তবু এদেশের ভোটাধিকার পেতে মতুয়া মানুষগুলোর দুশ্চিন্তা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এটা কিন্তু শিক্ষণীয় বিষয়, যেখানে রাজনৈতিক দলগুলো এইভাবে ঢোকে। আর যাই হোক, নাগরিক অধিকারটা মানে বজায় থাকা বা পাওয়ার জায়গাটা সেটা যে একটু জটিল হয়, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমাদের অনশন কাকে কাকে লক্ষ্য করে করছে সেটা ভাবুন আপনারা। বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে। যদি কেন্দ্রীয় সরকার মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে যে 2002 সালের নাম না থাকলে, পরে নাম না থাকলেও যেহেতু তারা এখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কোনো না কোনো ভোট তো দিয়েছে, তাদেরকে সেই অধিকারটা দিয়ে দেওয়া হোক। এটা অধীর চৌধুরীর ব্যক্তিগত কথা। আমরা অন্বেষণ ভাঙবো কি না ভাঙবো এটা তো আমাদের ব্যাপার। উনি প্রস্তাব রাখতেই পারে, এবং দিল্লিতে যাওয়ার চিন্তাভাবনা আমাদের অনেক আগে, সুদূর এটা চিন্তাভাবনা আমরা আগেই করে রেখেছি। দেখেনি কৃষকরা কোমর ভেঙে দিয়েছিল আন্দোলন করে। অধীরদা ওখানে কেন গেছেন জানি না, জল ঘোলা করতে গেছেন না কি করতে গেছেন। আমি এটাই বলবো যারা অনশন করছেন যে আপনারা অনশনটা ভাঙুন। আপনাদের নাগরিকত্ব নিয়ে কেউ কোনো ভাবেনি, যতটুকু ভেবেছে বিজেপি ভেবেছে। বিজেপি আপনাদের জন্য আইনের পরিবর্তন করেছে। মানে ছিল রুমাল হয়ে গেল বিড়াল। এসআইআর এর নাম তুলতে বাবার নাম বদলে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে এই বদলটাই এই যে কনস্ট্যান্ট এ রাজ্যে, জানেন তো, এটাও বুঝে নেওয়া যাচ্ছে। সবটাই রাজনীতির কল্যাণে। এই যে বিধানসভায় নির্বাচিত হওয়ার পর দলের নামটা যেরকম রাজনৈতিক নেতারা দুমদাম করে বদলে ফেলেন, মানে বদলে ফেলাটা যেরকম জলভাত করে ফেলেছেন গত কয়েক বছরে, ঠিক সেইটার থেকেই মনে হচ্ছে, জানেন তো, যে এরপর বাবার নাম লোকে বদলে ফেলবে, এতে আর আশ্চর্য কি। এই চেঞ্জটাই তো একমাত্র কনস্ট্যান্ট। এবার দলবদলের এক তারকা খেলোয়াড়ের বিধায়ক পদ কিন্তু খারিজ হয়ে গেছে। এবার চাকা উল্টো দিকে ঘুরছে হাইকোর্টের নির্দেশে। এবার দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে ডিভিশন বেঞ্চ।
মুকুল রায় কোন দলে, এটা কিন্তু একটা বড় ধাঁধা ছিল, ধাঁধা হয়েই রয়েছে আর কি এরকম একটা দীর্ঘদিন ধরে। 2021 থেকে টানাপোড়েনটা চলছে। বিজেপির টিকিটে ওই বছরই কৃষ্ণনগর উত্তর থেকে মুকুল রায় ভোটে জিতেছিলেন, আপনাদের মনে আছে। আর তার এটাও মনে আছে কয়েকদিন পরেই তৃণমূল ভবনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি দলের পতাকা নিয়েছিলেন, বলেছিলেন ঘরে ফিরলেন, কিন্তু দল ত্যাগ করলেন, দল বদল করলেন বলেননি। বিধানসভায় দলত্যাগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু মুকুল রায় তখন তো মেঘনাদ, তার দলীয় রংটা ভালো করে ঠাওর করাও মুশকিল, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া কোথাও কিচ্ছু বলছেন না তারপরে ওই একবার ঘরে ফেরার কথা বলার পর। তাই মুকুলের দলত্যাগের 100% প্রমাণ পাওয়া যায়নি বলে যুক্তি দিতে পেরেছিলেন স্পিকার। সুতরাং তার বিধায়ক পদ তখন ওই দলত্যাগ বিরোধী আইনে খারিজ হতে পারেনি, স্পিকার খারিজ করেননি আর কি। এর মধ্যেই মুকুল রায়কে আবার বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে তিনি সেই পদটা পান কিন্তু আবার বিজেপি বিধায়ক হিসেবে। এবার দেখুন, তৃণমূলের মুকুল বিজেপি বিধায়ক হিসেবে এইরকম একটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে গেলেন। এটা তো মানে বিজেপির জন্য কত বড় ব্যথা ভাবুন। বিধায়কও গেল, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানের পদটাও গেল, তারা সহজে মানেন কি করে। তাই জন্য বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আদালতে গেছিল বিজেপি। অবশেষে সেই মামলার রায় বেরিয়েছে, ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে। এবার দেখুন, সাধারণত লোকসভা বা বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করে না। স্পিকারের সিদ্ধান্তে কোনো রকম সাংবিধানিক যদি ভুল টুল তাদের নজরে পড়ে তাহলে সেটা পুনর্বিবেচনার পরামর্শ দিয়ে থাকেন বিচারপতি, সেটা আবার স্পিকারের কাছেই ফেরত পাঠানো, মানে এটাই নর্মাল রীতি বা যাই বলুন আর কি। কিন্তু এক্ষেত্রে সেই রীতি ভেঙে সরাসরি মুকুলের বিধায়ক পদ খারিজের সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। এটা কিন্তু সেই দিক থেকে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের পর মানুষের মতামতকে জাস্ট প্রহসন বানিয়ে দিয়ে, বা মতামতটাকে ফুটবলের মতো যারা পায়ে নাচিয়ে একবার এ পাশে শট করেন একবার ও পাশে শট করেন আর ইচ্ছে মতো এই কোর্ট থেকে ওই কোর্টে চলে যান, তাদের জন্য কিন্তু একটা দুশ্চিন্তার পরিমণ্ডল তৈরি হয়েছে। মানে সব দিকে দুশ্চিন্তা, জানেন তো। আমরা শুধু ভাবছিলাম সাধারণ মানুষের দুশ্চিন্তাই SIR নিয়ে, এবার তো দেখছি রাজনৈতিক নেতাদেরও দুশ্চিন্তা রয়েছে। এবার এটাও আবার একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেটা আদালতের। মুকুল রায় ডিফেক্ট করেছে সেরকম নাকি কোনো প্রমাণ মাননীয় বিরোধী দলনেতা দিতে পারেননি। তো আমরা সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই, তাকে ডিসকোয়ালিফাই করে দিয়ে তার বিধায়ক পদকে খারিজ করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে। তো এটি ইতিহাসে প্রথমবার। উত্তরীয় করছেন, তৃণমূলের মিটিংয়ে থাকছেন, আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি। এইরকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না। কনফিউজ ছিলেন কোন দলে আছেন, তো সেই কনফিউশন এই তদন্ত করতে গিয়ে মামলা মোকদ্দমার কাগজে এই কনফিউশন কোর্ট চত্বরেও সঞ্চারিত হয়েছে। তো ফলে কাগজে কলমে দিনের শেষে বিজেপির একজন MLA কমেছে, তৃণমূলের কি ক্ষতি হবে? তৃণমূলের কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নেই। ঠিক, কনফিউশন হি কনফিউশন হ্যাঁ, সলিউশন কা পাতা নেই। হ্যাঁ, এতদিন আমরা সেটাই জানতাম। সেই রকম আমাদের কনফিউশন মানে বিভ্রান্তিতে রাখতে নেতারা পছন্দ করেন, সলিউশনের খোঁজ, সমাধানের খোঁজ দেন না। এবার আদালত দিয়ে দিয়েছে, ফলে নিজের মতো করে নিজের অবস্থানটাকে বাঁচিয়ে রাজনৈতিক নেতারা ব্যাখ্যা করছেন। দেখুন, 2021 সালের 2রা জুন মুকুল রায়ের মরণাপন্ন স্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় তখন বিজেপির বড় পদে। অভিষেক বলেছিলেন মুকুল রায়ের স্ত্রী তার কাছে মাতৃসভা, তাই দেখতে গেছেন। এর কয়েকদিন পরেই আবার তৃণমূলের পার্টি অফিসে মুকুল রায় আর তার ছেলে শুভ্রাংশু রায়ের ঘর ওয়াপসি। এবার সেদিক দিয়ে দেখলে মুকুল রায় বিধায়ক পদ খারিজের রায়ে শুভেন্দু অধিকারী ডবল খুশি হওয়ার কথা। কারণ শুধু যে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তার দাবির ওজনটা বাড়লো তা তো নয়, তার জাত শত্রু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তা ম্যাচটাও বাতিল করে দিতে পারলেন, এটা তিনি ভাবতেই পারেন।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার দিন শুভেন্দু অধিকারীই বলেছিলেন যে মুকুল রায় নাকি তাকে ফোন করে বারবার দল বদলে উৎসাহিত করতেন। কি মানে জটিল বিষয়। আর মুকুল রায়ের দিক থেকে দেখুন, যিনি দল ভাঙানোটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন, দলত্যাগে তারই বিধায়ক পদ খারিজ হলো। অবশ্য এখন তিনি শারীরিকভাবে এই রাজনৈতিক কচকচির ঊর্ধ্বে, অশক্ত জরাগ্রস্ত, রাজনৈতিক কাটাছেড়ার জন্য একেবারেই আনফিট। সুতরাং এই প্রসঙ্গটা আমার মনে হয় এইখানটাতেই থেমে যাওয়া ভালো। তবে তার জন্যে বাকি যারা ওই জনমত নিয়ে লোফালোফি গেলেন, এই পাশ থেকে ও পাশে ছুড়ে বেড়ান আর নিজেরা ইচ্ছে মতো এই কোর্ট ওই কোর্ট করেন, তাদের জন্য আলোচনাটা চলাটা ভালো। এমনকি এটা পরিষ্কার বিভ্রান্তিটা কাটাও ভালো। হ্যাঁ, সত্যি তো ভোটে এতগুলো মানুষ রায় দিলেন, হ্যাঁ, এটাকে নিয়ে বিভ্রান্তির তো কোনো জায়গা নেই যে তারা কোন দিকে এই মানুষটাকে দেখতে চেয়েছেন। সুতরাং মানুষটা মানসিকভাবে কোন দিকে আছেন, এবার সব ক্ষেত্রেই বোধহয় যদি জানা যায় কিছু বিভ্রান্তি তো কাটবে। এদিকে ওই একটা কথা কিন্তু ঘটনা, ওই ফিটনেসের কথা বলছিলাম না, এই ফিটনেসের কথায় মনে পড়লো ইদানিং নিজের ফিটনেস সার্টিফিকেট বারবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা অদ্ভুত ট্রেন্ড, জানেন তো। মানে ইদানিংকালে কোনো রাজনৈতিক নেতাকে দেখবেন না যে জিম করার পর ঘরমাক্ত চেহারার ছবি, সুঠাম পায়ের ছবি, বা ওই তরুণ উদ্যোগপতিদের অনুষ্ঠানে পুশ আপের ছবি, এই রকম এগুলো কিন্তু প্রকাশ্যে করছেন, নিজের ফিজিক্যাল ফিটনেসটা বোঝাচ্ছেন। এটা কিন্তু সচরাচর দেখবেন না। এটাও কিন্তু একটা নতুন বার্তা, রাজনৈতিক বার্তাই, কিন্তু নতুন বার্তা। রাজনৈতিক নেতাদেরও যে ফিট থাকা দরকার, এই মুহূর্তে যে জরাগ্রস্ত রাজনীতির থেকে যে বেরিয়ে আসা দরকার, এবং এই এখন যে জেন জি, মানে চারপাশে সেই বিভিন্ন হচ্ছে, ধরুন নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, সব জায়গাতেই যারা মানে সবার আগে এগিয়ে আসছে, আমাদের দেশেও একটা বড় সংখ্যক আছে তারা। এবার তাদের কাছে যে বার্তা দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা নতুন প্রজন্মের রাজনৈতিক স্ট্র্যাটেজি। এবার এটা তো ফিজিক্যাল স্ট্র্যাটেজি, ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ফিটনেস কেমন, খেলাটা কি তিনি ধরে নিয়েছেন, এটাও একটা বড় প্রশ্ন। এটা এই মুহূর্তে বোঝার উপায় নেই, কারণ এমনিতে তিনি দলে ভাইস ক্যাপ্টেন, জয় পরাজয়ের সব দায় দায়িত্ব এখনও ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। কিন্তু টসটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেও, ট্রফিটা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুললেও, টিমটা নাকি আজকাল অভিষেকই সাজাচ্ছেন। এবং আজ নয়, 2 বছর আগের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেককে দিয়েই এই তৃণমূলে ঝাড় পোছের কাজটা করাচ্ছেন। 2023-এ আপনাদের মনে আছে, সেই যে পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের মারিসদায় ওই সেখানে সভা করতে গিয়ে তিনি কিভাবে যে কাজটা শুরু করছেন তার প্রমাণ দিয়ে দিয়েছিলেন অভিষেক। সভা করতে যাওয়ার পথে একটা গ্রামে ঢুকে অভাব অভিযোগ শুনেছিলেন, আর তারপর সভামঞ্চ থেকেই স্থানীয় পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধানকে পদত্যাগ করতে বলেছিলেন। পরের দিনই 2জন পদত্যাগ করেছিলেন। সেই শুরু। তিনি কোন ভাবনায় চলছেন সেটা বোঝাতে শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার গত বছর 21শে জুলাই অভিষেক বলেছিলেন পুরসভাগুলোতে ঝাড়পোছ হবে। কেন হবে? কারণ শহরে তৃণমূল ভালো ভোট পায়নি। এবার যদি ভোট না পায়, তার দায় কাদের? যাদের মানুষজন দেখছে, অর্থাৎ স্থানীয় নেতাদের। সুতরাং তারা নিশ্চয়ই, এই পুরসভাগুলো নিশ্চয়ই ভালো রকম পরিষেবা দেয়নি, নাগরিক পরিষেবা দেয়নি, মানুষজন খেপে গেছে, তাদের ভাবমূর্তি নিশ্চয়ই সঠিক নয়, সেটা দলের ক্ষতি করছে, সুতরাং তাদের সরতে হবে। সোজা সবটা ব্যাপার। 1.5 বছর পর এই পুরসভাগুলোতে ফোন গেছে, ছাড়তে হবে পদ, নতুন কে দায়িত্ব নেবেন বলে দেওয়া হচ্ছে। বেশ কয়েকজন চেয়ারম্যান কিন্তু ইতিমধ্যেই পদ ছেড়ে দিয়েছেন। এবার আপনারা ভাবতে পারেন যে আরে মারিসদায় সেখানে তো অন দ্য স্পট ফয়সালা হয়ে গেছিল, দেখলেন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হলো, পরের দিন সরে গেল। পুরসভাগুলোর ক্ষেত্রে এতটা দেরি কেন? সব কিছুরই না রাজনীতিতে পাঁজি পুঁথি দেখে হয়, জানেন তো। ভোটের নির্ঘণ্ট। মারিসদার ক্ষেত্রে ভোট সামনে ছিল, তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত। কিন্তু এবছর এতক্ষণ পর্যন্ত বড়সড় ভোট আর কিছু ছিল না, তাই 2024-এই পদত্যাগ করালে তার রেশ ওই 26 পর্যন্ত
নাও থাকতে পারতো, তাহলে লাভ কি? নতুন চেয়ারম্যান 1.5 বছরে তো উল্টে খানিকটা পুরনো হয়ে যেতেন। এবার মোটামুটি সবার যা ভাবমূর্তি বা ট্র্যাক রেকর্ড, তাতে তো নতুন লোকেদের ভাবমূর্তিও খারাপ হয়ে যেতে পারতো, গ্যারান্টি নেই তো। ফলে দলের তো সেই যে অবস্থা, যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকতো, রিস্ক নেওয়া যায় নাকি? তার বিরুদ্ধে যদি আবার অসন্তোষ দানা বেঁধে ওঠে, তার খেসারত দলকে দিতে হবে। তাই জন্যে অত সাত তাড়াতাড়ি কিছু না করে ভোটের 6 মাস আগে চেয়ারম্যান বদল করা হচ্ছে। এতে কি লাভ? ওই যাদের মানুষজন দেখে অভ্যস্ত, ওই শুনতেন না বামেদের ক্ষেত্রে লোকে বলতো যে বামেদের ক্ষমতা গেছে, বামেরা কিন্তু সেই পুরনো মুখগুলো সামনে ঘুরে বেড়াচ্ছে বলে মানুষজন যথারীতি সেই পুরনো বিতৃষ্টার থেকেই তাদের প্রত্যাখ্যান করছে। ওই জন্যই আজকেও শূন্য তারা সংখ্যার বিচারে। এবার সেই পুরনো মুখগুলো সরে গিয়ে নতুন মুখ কবে আসবেন, সেই নতুন মুখকে মানুষ কবে ভরসা করবে, সেটা অন্য একটা বিষয়। কিন্তু এটা একটা পরীক্ষিত সত্য, চেনা এবং যে রিজেক্ট করা প্রত্যাখ্যাত মুখ যদি সামনে থাকে, অপছন্দের মুখ যদি সামনে থাকে, তাহলে তার ফল দলকে ভোগ করতে হয়। ফলে ওই শেষ মুহূর্তে ভোটের আগে মুখ বদলে ফেলাটাও একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। দেখবেন বেশ কয়েকটা রাজ্যে ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী বদলে যায়। উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামিকে আনা হয়েছিল, হরিয়ানায় নওয়াব সিং সাইনিকে আনা হয়েছিল, ত্রিপুরায় মানিক শাহকে আনা হয়েছিল। এমনকি পশ্চিমবঙ্গ তো বাদ যায়নি, বরং পথিকৃৎ বলতে পারেন। মনে আছে আপনাদের 2000 সালের নভেম্বরে তড়িঘড়ি জ্যোতি বসুর মতো কিংবদন্তি নেতাকে সরিয়ে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। এবার এই জ্যোতি বসুর সঙ্গেই বাম আগের 23 বছর সরকার চালিয়েছে, কিন্তু এই 23 বছরের বাম সরকারের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ, অভিযোগ, অভিমান এগুলোও তো জমে গেছিল। জ্যোতি বসুকে সরানো হলো, জ্যোতি বসু চলে গেলেন, সঙ্গে নিয়ে গেলেন এই যাবতীয় ক্ষোভ, অভিমান, অভিযোগকে। ফল হই হই করে জিতলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাহলে তৃণমূলের প্ল্যানিং অনুযায়ী এই পুরসভার যে চেয়ারম্যানরা সরে দাঁড়ালেন, তারা কি এক একজন জ্যোতি বসু, মানে কিছু মনে করবে না, অনেকেরই এটা নিয়ে আবার আপত্তি থাকবে, জ্যোতি বসুর রাজনৈতিক মানে তার ক্যারিশমা, তিনি কিংবদন্তি প্রতিম একজন নেতা আমাদের বাংলার, তাদের সাথে এই রাজনৈতিক নেতাদের সব কারুর তুলনা করা উচিত না। আমরা সেই তুলনায় যাচ্ছি না, আমরা জাস্ট রাজনৈতিক স্ট্র্যাটেজিগতভাবে তুলনাটা করছি। এক্ষেত্রেও কি ওই বিদায়ী পুরপ্রধানরা তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভের জঞ্জাল পিঠে নিয়ে বিদায় হচ্ছেন? এই বিদায় দেওয়ার কাজটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েই করিয়ে ফেললেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? মানে ভেবে দেখুন, তার গায়ে এই ধুলো লাগলো না, ক্ষোভের আঁচ লাগলো না, কিন্তু ধুলো পরিষ্কার হয়ে গেল, দলের ভাবমূর্তি পরিষ্কার হয়ে গেল। ফয়দা আলটিমেটলি তো তারাই পাবেন। এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। শহুরে ভোটার বিমুখ 2024-এর ফলাফল দেখে বুঝতে পেরেছিল তৃণমূল। 40-এর বেশি পুরসভায় পিছিয়ে ছিল শাসক দল। তার জেরে যে বদলের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এর 21শে জুলাই করেছিলেন, তা কার্যকর হলো 1.5 বছর পর। চুঁচুড়ো ও বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ। 7 দিনের মধ্যে বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ। মুর্শিদাবাদের ধুলিয়ানের ভাইস চেয়ারম্যান বদল, পদ হারিয়েছেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান বদল বারাসাত পুরসভার। প্রায় সব ক্ষেত্রেই পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিচ্ছেন জেলা সভাপতি। আর এখানেই যত বিতর্ক। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলছেন, শীর্ষ নেতৃত্ব নির্দেশ না দিলে পদত্যাগ করবেন না। তুলছেন বিধায়কের পারফরমেন্সের প্রশ্ন। দল যদি নির্দিষ্টভাবে, আমি যেটা বললাম লিখিতভাবে, সুব্রত বক্সি বা এরা যদি আমায় জানায়, নিশ্চয়ই আমি ছেড়ে দিয়ে চলে যাবো। আমার কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। বিধায়ককে সরে যেতে হয়,
তার 8,500 গোটা হার হয়েছে তার এলাকায়। বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে আগেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা মানতে নারাজ। তাই এবার কড়া বার্তা জেলা সভাপতির। আপনাকে অবগত করা হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন, অন্যথায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। এই চিঠিটা ওনার কাছে আজকে পাঠানো হচ্ছে। ময়নাগুড়ির অনন্তদেব অধিকারী পদত্যাগ করে আবার হুঙ্কার দিচ্ছেন কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেবেন। শাসকের এই অস্বস্তির মধ্যেই আবার বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন বিরোধী দলনেতা। টাকা দিয়ে করছে, আইপ্যাড টাকা নিচ্ছে, টাকা নিয়েছে। এবার দেখুন, অঙ্কের ফর্মুলা জানা থাকলে কি সব সময় ওই অঙ্ক মিলিয়ে দেওয়া যায় নাকি? কারণ যাই হোক, নির্দেশ জারি হোক, এখন পর্যন্ত তো ওই বনগাঁ চুঁচুড়ার চেয়ারম্যান তারা রীতিমতো বেঁকে বসে আছেন। বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠের বাবা ছিলেন ভূপেন শেঠ, তিনি 2006 বনগাঁ থেকে জিতেছিলেন। তার মৃত্যুতে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন কে? সৌগত রায়। গোপাল শেঠকে কি করতে হলো? স্যাক্রিফাইস, আত্মত্যাগ। এবার সৌগত রায় তারপর লোকসভা নির্বাচনে জিতে লোকসভায় চলে গেলে ওই বনগাঁয় 2009 সালে গোপাল শেঠ ভোটে দাঁড়ালেন আর বিধায়ক হলেন। 2011 সালে মতুয়া অঙ্কে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা হলো। গোপাল শেঠ আর যে স্যাক্রিফাইস করতে নারাজ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। বাড়ি অন্যায় ভাবুন তো, দল বারবার তার কাছেই কুরবানি চাইছে, এটা হয় নাকি? আসলে রাজনীতি না এই রকমই, কুরবানি চায়। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকেও তো ওইভাবে বলিদান দিতে বলা হয়েছে। এবার রবীন্দ্রনাথ ঘোষ, খেয়াল করে দেখুন, কোচবিহারের সেই মানুষ, সেই নেতা যিনি ওখানে একদম গোড়ার থেকে তৃণমূলের পতাকা বয়ে বেরিয়েছেন, বা সত্যি কথা বলতে কি তৃণমূলের পতাকা হয়তো ওই অঞ্চলে প্রতিষ্ঠা করেছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন। সেদিক থেকে দেখতে গেলে সবচেয়ে হাই প্রোফাইল বলিদান। এবং তিনি মানে তার যাবতীয় আনুগত্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর উৎসর্গ করে দিয়েছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানেই উৎসর্গ করে রেখেছিলেন। তারপরেও তাকে এইভাবে যে বলিদান দিতে হচ্ছে, তার মানে আবার রাজনীতিতে বিভিন্ন রকম হতে পারে। আবার দেখুন, হলদিবাড়িতে সেখানেও বিদ্রোহের মেঘ। পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর তারা পদত্যাগ করতে নারাজ। এই তো স্বাভাবিক, কারণ রাজনৈতিক নেতারা কিছু কিছু জিনিস ছাড়া অধিকাংশ জিনিসই স্বেচ্ছায় ত্যাগ করতে তারা পেতে অভ্যস্ত, ত্যাগ করতে অভ্যস্ত নন। মধ্যস্থতা বৈঠক ভেঙে গেছে, মানে ভেস্তে গেছে আর কি। মধ্যস্থতাকারী ছিলেন মেখলিগঞ্জের পরেশ অধিকারী, তিনি ফিরে গেছেন। এখানেও আপত্তির জায়গা একটাই, পদত্যাগের নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি, আর কাউন্সিলররা শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া শুনবেন না। মানে এই বক্তব্যগুলোর থেকে একটা জিনিস বুঝতে পারছেন, কোথাও গিয়ে শীর্ষ নেতৃত্ব আর এখানে যে নির্দেশ আসছে তার মধ্যে একটা ফাঁক আছে। এটাই কিন্তু এই কাউন্সিলররা বা এই যারা চেয়ারম্যান রয়েছেন তারা পরিষ্কার করে দিচ্ছেন। অর্থাৎ রাজনীতি চেনা অঙ্কে এগোচ্ছে না, অথবা চেনা অঙ্কেই এগোচ্ছে, সেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে আপনারা ধরতেই পারেন, বা দলের মধ্যে একটা ছোটোখাটো ঠোকাঠুকি বলে ধরতে পারেন। এবার এগুলো সব যোগফলিত ভোটে বোঝা যায়, যোগ বিয়োগ করে কী দাঁড়াল।